তোমরা পড়ে এসেছো, দেখেছো যে রেডিওঅ্যাক্টিভ ডেটিং ইজ বেসিক্যালি এ টেকনিক and that is used to date materials. Just a minute, আমি আগে মিউট করে নিই সবাইকে। Okay, so what I was telling, radioactive dating is a technique which is used to date materials like rocks or carbons, যেখানে trace radioactive impurities are selectively incorporated when they were formed. যখন এই মেটেরিয়াল গুলো ফর্মড হয় তখন কিছু রেডিওঅ্যাক্টিভ ইমপিউরিটি তার মধ্যে ছিল আর কি, সেইগুলোকে আমরা ট্রেস করতে পারি। The method compares the abundance of naturally occurring radioactive isotope within the material to the abundance of its decay products. ধরো তোমার এই যে কার্বন ডেটিং যেটাকে বলা হয়, সেখানে কি করা হয় যে ধরো কোন একটা আর্কিওলজিক্যাল স্যাম্পল আছে, সেই স্যাম্পলটার মধ্যে কার্বনের একটা রেডিওঅ্যাক্টিভ স্পিসিস কতটা আছে সেইটা দেখা হয়, দেখে তার রেডিওঅ্যাক্টিভ মানে তার অ্যাক্টিভিটিটা স্টাডি করা হয়। একটা আর্কিওলজিক্যাল স্যাম্পল নিয়ে সেখানে কার্বনের যে রেডিওঅ্যাক্টিভ আইসোটোপটা আছে C14, এই C14টার অ্যাক্টিভিটিটাকে মেজার করা হয়। আর ন্যাচারালি অকারিং যে কার্বন 14 আইসোটোপ, আমি আজকের দিনে যদি কার্বন 14 এই আইসোটোপটা নিই কোনো একটা লিভিং স্যাম্পেলে, তার অ্যাক্টিভিটিটা কত এটা আমরা জানি। হ্যাঁ, এই দুটো রেশিও থেকে আমরা এস্টিমেট করতে পারি এই আর্কিওলজিক্যাল স্যাম্পেলটার এজটা কত। এটাই বলা হলো আর কি। হ্যাঁ, the method compares the abundance of a naturally occurring radioactive isotope within the material to the abundance of its decay products, which form at a known constant rate of decay. Among the best known techniques, there are various techniques. Among the best known techniques, radioactive carbon dating, potassium argon dating, ইউরেনিয়াম lead ডেটিং, এইগুলো আর কি। হ্যাঁ, কার্বন রেডিওঅ্যাক্টিভ কার্বন ডেটিং এ C14 এই আইসোটোপটাকে ইউজ করা হয়। By allowing the establishment of geological timescales, it provides a significant source of information about the ages of fossils and the reducted rates of evolutionary change. ওকে, এটা নিয়ে ডিটেলে তোমার লেখা আছে, এটা সিলেবাসে তো আলাদা করে বলা নেই, আমি জাস্ট একটু ছুঁয়ে গেছি আর কি টপিকটাকে। এই লিঙ্কটা দেওয়া রয়েছে, এই লিঙ্কটা ফলো করতে পারো, ডিটেল পাবে। আর যদি ইন্টারেস্টেড হও এশিয়ান ঘোষালের বইটাও দেখতে পারো আর কি। Radioactive dating is also used to date archaeological material including ancient artifacts. এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, সেই এক্সাম্পল দিয়ে জিনিসটাকে বোঝার চেষ্টা করো। কনসিডার এ পিস অফ উড that shows activity of C14 isotope at 4 disintegration per minute per gram. আমরা একটা পুরানো দিনের কাঠ পেয়েছি, সেই কাঠে যে C14 আইসোটোপটা আছে তার অ্যাক্টিভিটিটাকে মেজার করা হলো, এবং যে ভ্যালুটা পাওয়া গেল সেটা ধরো 4 disintegrations per minute per gram. Whereas activity of phase C14, আমরা যদি প্রেজেন্ট কোন একটা স্যাম্পল নিই সেখানে C14 আইসোটোপ এইটার যে অ্যাক্টিভিটি সেটা হচ্ছে 16 disintegration per minute per gram. আর C14 এই আইসোটোপটার হাফ লাইফটা জানা আছে as 5730 ইয়ার্স। এই ডেটাগুলোকে আমরা ইউজ করতে পারি টু এস্টিমেট দ্য এজ অফ দ্য উড। দেখো এটা ওই আমার বইটাতে করে দেওয়া রয়েছে, কিন্তু এখান থেকে জিনিসটাকে নেওয়া হয়েছে। C14 এই আইসোটোপটার এই উডের মধ্যে যে C14 আইসোটোপটা আছে তার অ্যাক্টিভিটি কত, ল্যামডা ইনটু n সমান 4 ডিসইন্টিগ্রেশন। মনে করে দেখো অ্যাক্টিভিটিকে কিভাবে লেখা হয়েছিল, মড dndt। মড dndt সমান কত লিখেছিলাম, ল্যামডা ইনটু n। তাহলে গিভেন ল্যামডা ইনটু n সমান 4 ডিসইন্টিগ্রেশন পার মিনিট পার গ্রাম। আর অ্যাক্টিভিটি অফ ফেস C14 এইটা কত, বেসিক্যালি এটা t equals to 0 অ্যাক্টিভিটি, সেটাকে রিপ্রেজেন্ট করছে ল্যামডা ইনটু n0, that is given as 16 disintegration per minute per gram. You remember the decay law, n equals to n0 e to the power minus lambda t, numerator denominator lambda দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে এটা কি বোঝাচ্ছে, অ্যাক্টিভিটি অফ দি C14 isotope found in the wood, আর এটা হচ্ছে তোমার অ্যাক্টিভিটি অফ C14 isotope at t equals to 0। একটা 4 আর একটা 16, এই ডেটাটাকে ইউজ করে ক্যালকুলেট করে দেখতে পাবে যে সবগুলোই দেওয়া রয়েছে, টি হাফটা দেওয়া রয়েছে, এখানে ল্যামডার পরিবর্তে কত লিখেছি 0.693 বাই টি হাফ।
টি হাফটা বলে দেওয়া রয়েছে 5730 ইয়ার্স। এই ভ্যালুগুলোকে বসালে দেখতে পাবে টিটা হচ্ছে 11,460 ইয়ার্স। কাজে আমরা এরকম ভাবে ওই উডটার এজটাকে এস্টিমেট করতে পারি এজ 11,460 ইয়ার্স। এটাই হচ্ছে রেডিওঅ্যাক্টিভ ডেটিং মেথড। কোনো কোয়েশ্চেন থাকলে বলো। রেডিওঅ্যাক্টিভ রেডিওঅ্যাক্টিভ ডেটিং এ কোনো কোয়েশ্চেন থাকলে বলো। নেই তো? তাহলে আমি প্রসিড করি। হ্যাঁ, নেক্সট টপিক হচ্ছে আলফা ডিকে। এরপরে এগুলো বেসিক জিনিসগুলো নিয়ে ডিসকাস করা হলো। এরপর আমরা আলফা ডিকে, বিটা ডিকে, গামা ডিকে এগুলো নিয়ে ডিটেল ডিসকাশনে যাব। হ্যাঁ, as I said that alpha decay is a type of radioactive decay in which an atomic nucleus emits an alpha particle, that is a helium nucleus, and thereby it transforms or decays into an atom with a mass number that is reduced by 4 unit and atomic number which is reduced by 2 unit. আগেই বলেছি আমি, এটা আলাদা করে এক্সপ্লেন করার কিছু নেই। An alpha particle is identical to the nucleus of a helium-4 atom, and that is basically it consists of 2 protons and 2 neutrons. Thus, it has a charge of plus 2 electron and mass nearly equal to 4 unified mass unit. আলফা ডিকেটাকে আমরা এরকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারি, x az থেকে y a minus 4 z minus 2. This is the daughter nucleus, this is parent nucleus, আর এটা হচ্ছে alpha particle. Like helium-4 nucleus, the alpha particles have their spin 0. Alpha particle helium-4 এর স্পিনটা আমরা এস্টিমেট করেছিলাম বাই ইউজিং দি শেল মডেল। সেখানে দেখবে যে এর স্পিনটা 0। কাজে স্পিন 0 হলে it will follow Bose-Einstein statistics. It is a boson. Alpha particles have their initial kinetic energy of the order of few mega electron volt. কোনো নিউক্লিয়াস থেকে যখন আলফা ডিসইন্টিগ্রেশন হয়, সেই আলফা পার্টিকেলটার কাইনেটিক এনার্জিটা টিপিক্যালি 3 মেগা ইলেকট্রন ভোল্ট থেকে 7 মেগা ইলেকট্রন ভোল্ট এই রেঞ্জের মধ্যে থাকে। আর ভেলোসিটি অফ দি আলফা পার্টিকেল ইজ অফ দি অর্ডার অফ 10 to the power 7 মিটার পার সেকেন্ড। ইউ নো দি মাস অফ আলফা পার্টিকেল, কাজে হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি। এই কাইনেটিক এনার্জিটা যদি 5 মেগা ইলেকট্রন ভোল্ট এইরকম ধরে নাও, মাসটা সাবস্টিটিউট করে ভিটাকে ক্যালকুলেট করতে পারো, ভেলোসিটিটা উইল বি অ্যারাউন্ড 10 to the power 7 মিটার পার সেকেন্ড। ওকে, next we can calculate the disintegration energy. Alpha disintegration energy টাকে আমরা ক্যালকুলেট করতে পারি। just consider the disintegration reaction x az থেকে y a minus 4 z minus 2 plus helium nucleus। এটাই হচ্ছে রিঅ্যাকশনটা। কোন একটা রিঅ্যাকশনের ডিসইন্টিগ্রেশন এনার্জি বলতে কি বোঝায়? কোন একটা রিঅ্যাকশনের ডিসইন্টিগ্রেশন এনার্জি বলতে বোঝায় যে কম্বাইন্ড মাস এনার্জি of the nuclei taking part into the reaction minus combined mass energy of the nuclei produced after the reaction. আবার বলছি, রিঅ্যাকশনের আগে যে নিউক্লিয়াস গুলো ছিল তাদের কম্বাইন্ড মাস এনার্জি থেকে রিঅ্যাকশনের পরে যে নিউক্লিয়াস গুলো তৈরি হয়েছে তাদের কম্বাইন্ড মাস এনার্জি, এটা যদি বাদ দিই তাহলে আমরা কিউ ভ্যালু অফ দি রিঅ্যাকশন এটাকে বের করতে পারি। হ্যাঁ, জাস্ট ডেফিনিশনটা ফলো করো। দেখো রিঅ্যাকশনের আগে কি ছিল? শুধুমাত্র এক্স, আর রিঅ্যাকশনের পরে কি হয়েছে? ওয়াই আর আলফা পার্টিকেল। তাহলে এক্স এর মাস থেকে যদি আমরা ওয়াই আর আলফা পার্টিকেলের কম্বাইন্ড মাসটাকে বাদ দিই, উই উইল হ্যাভ দি ডিসইন্টিগ্রেশন এনার্জি। সেটাই লেখা হয়েছে, দিস ইজ দি ডেফিনিশন অফ alpha disintegration energy, q equals to mass of x atom minus mass of y minus mass of alpha, mass of helium. Now you remember linear momentum conservation. আমরা ধরে নিতে পারি যে এই x অ্যাটমটা বিফোর ডিসইন্টিগ্রেশন ইট ওয়াজ এট রেস্ট। ডিসইন্টিগ্রেশনের আগে x অ্যাটমটা ধরো রেস্টে ছিল। তাহলে মোমেন্টামটা, ইনিশিয়াল লিনিয়ার মোমেন্টামটা কত? 0, mx dx equals to 0। আলফা পার্টিকেলটা এমিট করেছে উইথ সাম ভেলোসিটি ভি আলফা, আর ওয়াই যে নিউক্লিয়াসটা ডটার নিউক্লিয়াস তার রিকয়েল ভেলোসিটি ধরো ভি ওয়াই। তাহলে ওয়াই এর রিকয়েল মোমেন্টামটা কত? এম ওয়াই ভি ওয়াই, আর আলফা পার্টিকেলের মোমেন্টাম হচ্ছে এম আলফা ভি আলফা। দি সাম ইজ ইকুয়াল টু ইনিশিয়াল লিনিয়ার মোমেন্টাম হুইচ ইজ 0। thus you can calculate the recoil velocity of the daughter nucleus in terms of the velocity of alpha particle. Okay. Okay, next replace the value
that's just use a different value of the disintegration energy. এখানে যেটা বললাম এটা তো disintegration এনার্জির অরিজিনাল ডেফিনিশনটা। এখন এই disintegration এনার্জিটা যদি পজিটিভ হয় সেটা ইমপ্লাই করে যে রিঅ্যাকশনটা স্পন্টেনিয়াসলি অকার করছে। disintegration এনার্জিটা যদি পজিটিভ হয় that signifies that the reaction is spontaneously occurring. ওকে, অর্থাৎ রিঅ্যাকশনটা হলে আমরা কিছু পরিমাণ এনার্জি পাবো, সাম এনার্জি উইল বি ইভলভড ইফ দি রিঅ্যাকশন অকার্স। তাহলে এনার্জিটা যদি ইভলভড হয়, হাউ উইল ইট বি ম্যানিফেস্টেড? ইট উইল বি ম্যানিফেস্টেড ইন টার্মস অফ দি কাইনেটিক এনার্জি। যেহেতু কিউ ভ্যালুটা পজিটিভ, রিঅ্যাকশনটা নিজে থেকে হয়েছে, রিঅ্যাকশনটা করার জন্য আগে থেকে কোনো এনার্জি দিতে হয়নি, রিঅ্যাকশনটা নিজে থেকে হয়েছে, রিঅ্যাকশন হওয়ার ফলে কিছু পরিমাণ এনার্জি ইভলভড হয়েছে, সেই ইভলভড এনার্জিটা ক্যারিড আউট হয়েছে বাই দি কাইনেটিক এনার্জি বাই দি ওয়াই নিউক্লিয়াস এন্ড দি আলফা পার্টিকেল। তাহলে কিউ আলফাটাকে অল্টারনেটিভলি আমরা লিখতে পারতাম অ্যাজ দি কাইনেটিক এনার্জি অফ ওয়াই প্লাস কাইনেটিক এনার্জি অফ দি আলফা। এবার এখানে ভিওয়াইটা আগের এক্সপ্রেশন থেকে সাবস্টিটিউট করো, আগের এক্সপ্রেশন থেকে ভিওয়াইটাকে সাবস্টিটিউট করেছো, হাফ এম আলফা ভি আলফা স্কয়ার কমন নাও, একটা সিম্পল অ্যালজেব্রিক স্টেপ, 1 plus m alpha by my. এবার you remember half m alpha v alpha square is the kinetic energy of the alpha particle. তাহলে দেখতে পাচ্ছ কিউ আলফাটাকে আমরা এই রকম ভাবে লিখতে পারি, কিউ আলফাটাকে লিখতে পারি as e alpha into 1 plus m alpha by my, or in other words e alpha equals to q alpha by this. Again rewrite করো q alpha into my by my plus alpha. এখন এই নিউক্লিয়াস গুলোর যে মাস সেগুলো মোটামুটি ভাবে তার মাস নাম্বারের সাথে প্রপোর্শনাল। এম ওয়াইটা প্রপোর্শনাল টু দি মাস নাম্বার অফ ওয়াই, ওয়াই এর মাস নাম্বার কত a-4, আর এম ওয়াই প্লাস এম আলফা এই যে মাসটা টোটাল মাস নাম্বারটা কত এ এর সাথে প্রপোর্শনাল। কাজে ই আলফাটাকে অ্যাপ্রক্সিমেটলি আমরা লিখতে পারতাম অ্যাজ কিউ আলফা ইনটু a-4 বাই এ। অর্থাৎ কোন একটা আলফা রিঅ্যাকশনের ডিসইন্টিগ্রেশন এনার্জিটা যদি দেওয়া থাকে, পেরেন্ট নিউক্লিয়াসটা কি এইটা যদি বলা থাকে, we can use this formula to compute the kinetic energy of the alpha particle. জিনিসটাকে অন্যরকম ভাবেও এক্সপ্লেন করা যেতে পারে, অন্যরকম ভাবে ইউজ করা যেতে পারে। আমরা যদি কোনোভাবে কাইনেটিক এনার্জি অফ দি আলফা পার্টিকেল মেজার করতে পারি, একটা রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট থেকে যে ডিসইন্টিগ্রেশন হচ্ছে সেই ডিসইন্টিগ্রেশন এনার্জিটা যদি ক্যালকুলেট করতে চাই, এই রকম একটা মেথড ফলো করতে পারি যে আলফা পার্টিকেলটা এমিটেড হলো, সেই আলফা পার্টিকেলের কাইনেটিক এনার্জিটাকে মেজার করলাম, যে এলিমেন্টটা আলফা ডিসইন্টিগ্রেশনটা ক্যারি আউট করেছে তাকে আইডেন্টিফাই করলাম, এই ভ্যালুগুলো যদি পুট করে দিই উই ক্যান ক্যালকুলেট দি কিউ আলফা। ওকে, একটা প্রবলেম দেখো, polonium 212 emits alpha particles whose kinetic energy is 10.54 mega electron volt। অর্থাৎ আলফা পার্টিকেলের কাইনেটিক এনার্জিটা বলে দেওয়া রয়েছে, you have to determine the disintegration energy, q আলফাটাকে বের করতে হবে। জাস্ট রিকল দি ফর্মুলা, e alpha equals to q alpha into a-4 by a। এখানে এটা হচ্ছে 212 আর ই আলফাটা বলে দেওয়া রয়েছে, জাস্ট ভ্যালুগুলোকে বসিয়ে দাও টু অবটেন দি রেজাল্ট 10.74 মেগা ইলেকট্রন ভোল্ট। দেখতে পাচ্ছ যে অ্যাভেলেবল যে এনার্জি, ডিসইন্টিগ্রেশন এনার্জির বেশিরভাগ পার্টটাই কিন্তু আলফা পার্টিকেলটা ক্যারি আউট করছে। ওয়াই নিউক্লিয়াসটার যে রিকয়েল এনার্জি, ওয়াই নিউক্লিয়াসটার খুব সামান্য পরিমাণ এনার্জি ট্রান্সফার হচ্ছে। ওকে, ডিসইন্টিগ্রেশন এনার্জি নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলো, ডিসইন্টিগ্রেশন এনার্জি নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলো। আছে আছে কোনো ডিসইন্টিগ্রেশন এনার্জি নিয়ে কোনো কোশ্চেন আছে? নেই। ওকে, আই অ্যাজিউম দেয়ার ইজ নো কোশ্চেন। গো টু নেক্সট স্লাইড। ফাইন স্ট্রাকচার অফ আলফা স্পেকট্রাম। আলফা স্পেকট্রামের ফাইন স্ট্রাকচার বলতে কি বোঝায়? হ্যাঁ, এখানে দেখো একটা আলফা রিঅ্যাকশনকে দেখানো হয়েছে, যেটা প্রথমে বলছিলাম, কোন একটা নিউক্লিয়াস থেকে যখন আলফা ডিসইন্টিগ্রেশন হয়, হওয়ার পরে যে ডটার নিউক্লিয়াসটা পাওয়া গেল, সেই ডটার নিউক্লিয়াসটা তার কোনো একটা এক্সাইটেড স্টেটে প্রডিউসড হয়। এখানে সেটাই দেখানো হয়েছে যে এক্সটা হচ্ছে কোন একটা নিউক্লিয়াস, এখান থেকে যে ডটার নিউক্লিয়াসটা পাওয়া গেল থ্রু আলফা ডিসইন্টিগ্রেশন, সেইটা তার এক্সাইটেড স্টেটে প্রডিউসড হয়েছে। স্টার সিম্বলটা বেসিক্যালি একটা এক্সাইটেড স্টেটকে রিপ্রেজেন্ট করছে। এক্সাইটেড স্টেটের সার্টেন লাইফ টাইম আছে, তারপরে এটা তার গ্রাউন্ড স্টেট বা অন্য কোনো একটা লোয়ার এনার্জি স্টেটে ফিরে আসছে বাই এমিটিং এ গামা ফোটন। সেটাই
বেসিক্যালি তোমার ফাইন স্ট্রাকচারকে দিচ্ছে আর কি। দি ডটার নিউক্লিয়াস ইজ প্রডিউসড ইন ডিফারেন্ট এক্সাইটেড স্টেটস হুইচ সাবসিকুয়েন্টলি কামস ডাউন টু গ্রাউন্ড স্টেট বাই রিলিজিং গামা ফোটনস। এখানে দেখো ছবিটা দেখানো হয়েছে। এইটা এইটা বেসিক্যালি তোমার এনার্জি লেভেলস অফ থ্যালিয়াম। থ্যালিয়ামের এনার্জি লেভেল গুলোকে দেখানো হয়েছে। এটা সে গ্রাউন্ড স্টেট, এটা তারপরে এক্সাইটেড স্টেট এন্ড সো অন, এরকম ভাবে স্টেট গুলো রয়েছে। এখানে এনার্জিটাকে স্কেল করা আছে। গ্রাউন্ড স্টেটটাকে আমরা 0 ধরেছি, এই স্টেটের এনার্জিটা অ্যারাউন্ড 0.35 মেগা ইলেকট্রন ভোল্ট, এই স্টেট গুলোর এনার্জি অ্যারাউন্ড 0.5 মেগা ইলেকট্রন ভোল্ট এন্ড সো অন। এখন এখানে এর যে মানে এই বিসমাথ, এই নিউক্লিয়াসটার কথা যদি কনসিডার করি, বিসমাথের এই নিউক্লিয়াসটা রেডিও অ্যাক্টিভ। ইট টেক্স পার্ট ইন আলফা ডিসইন্টিগ্রেশন। ওকে, এখন বিসমাথ থেকে যখন আলফা ডিসইন্টিগ্রেশন হচ্ছে, হওয়ার পরে আমরা ডটার এলিমেন্ট হিসেবে কোনটা পাবো? থ্যালিয়াম পাবো। এই বিসমাথ থেকে থ্যালিয়ামে যে ট্রান্সফরমেশনটা হচ্ছে, থ্যালিয়ামটা এই স্টেটে প্রডিউসড হতে পারে, 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 বা গ্রাউন্ড স্টেটে প্রডিউসড হতে পারে। যদি বিসমাথ থেকে আলফা ডিসইন্টিগ্রেশনের পরে থ্যালিয়ামটা এই স্টেটে প্রডিউসড হয়, অ্যাভেলেবেল ডিসইন্টিগ্রেশন এনার্জি যা হবে, বিসমাথটা যদি তোমার আলফা ডিসইন্টিগ্রেশনের পরে থ্যালিয়ামের এই স্টেটে ট্রান্সফর্মড হয়, তাহলে নিশ্চয়ই সেক্ষেত্রে ডিসইন্টিগ্রেশন এনার্জিটা বেশি হবে। বা বিসমাথ থেকে যদি থ্যালিয়ামের এই স্টেটটা প্রডিউসড হয়, সেক্ষেত্রে ডিসইন্টিগ্রেশন এনার্জিটা আরো বেশি হবে। কিন্তু এটা পরিষ্কার বুঝতে পারছো যে এই ডিসইন্টিগ্রেশন এনার্জি গুলো কিন্তু ডিসক্রিট। একটা পার্টিকুলার এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্ট তৈরি হচ্ছে, ডটার এলিমেন্টটা ক্যান বি ক্রিয়েটেড ইন ইটস ডিফারেন্ট এনার্জি স্টেটস। অ্যাকর্ডিংলি ফর এ গিভেন ডিকে দেয়ার ইজ ডিফারেন্ট আলফা ডিসইন্টিগ্রেশন এনার্জি। এই আলফা ডিসইন্টিগ্রেশন এনার্জি গুলো তাহলে ডিসক্রিট, বিকজ নিউক্লিয়ার এনার্জি স্টেটস আর ডিসক্রিট। ইনফ্যাক্ট এটাই একটা বড় এভিডেন্স আর কি, যে আলফা ডিসইন্টিগ্রেশন, আলফা স্পেকট্রামটা ডিসক্রিট, সেটাই কিন্তু একটা বড় এভিডেন্স দ্যাট নিউক্লিয়ার এনার্জি স্টেটস আর ডিসক্রিট। এবং এখানে যে আমরা সাকসেসিভ গামা ডিসইন্টিগ্রেশন গুলো দেখতে পাবো, সেই গামা রে গুলোর এনার্জি গুলো ডিসক্রিট হবে। দ্যাট করেসপন্ডস টু দি এনার্জি ডিফারেন্স বিটুইন দি নিউক্লিয়ার স্টেটস। ওকে, এইটা নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে বলো। এটা নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে বলো। স্যার, হ্যাঁ স্যার আপনি বললেন যে যে পেডের নিউক্লিয়াই থেকে যে ডটার নিউক্লিয়ার এখানে প্রডিউস হচ্ছে, যত গ্রাউন্ড স্টেটের দিকে যাবে এনার্জি বেশি হচ্ছে। কিন্তু স্যার গ্রাউন্ড স্টেটে তো এনার্জি কম হওয়ার কথা। না, দেখো এই যে এখানে ছবিটা দেখছো না, এটা ধরো তোমার বিসমাথের এনার্জি স্টেট। কেমন? বিসমাথের এনার্জি স্টেট, এইখান থেকে যখন থ্যালিয়ামটা প্রডিউসড হচ্ছে, থ্যালিয়ামটা এই স্টেটে প্রডিউসড হতে পারে বা এই স্টেটে প্রডিউসড হতে পারে। যদি এই স্টেটে প্রডিউসড হয়, অ্যাভেলেবেল এনার্জি যা, যদি এই স্টেটে লোয়ার এনার্জি স্টেটে প্রডিউসড হয়, অ্যাভেলেবেল এনার্জি তো বেশি, তাহলে এক্ষেত্রে ডিসইন্টিগ্রেশন এনার্জিটা বেশি হবে। হায়ার দি ডিসইন্টিগ্রেশন এনার্জি, হায়ার ইজ দি কাইনেটিক এনার্জি অফ দি আলফা পার্টিকেল। আমরা ধরো তোমার একটা 1 গ্রাম বিসমাথ স্যাম্পল নিয়েছি। হ্যাঁ, এখানে তোমার প্রচুর বিসমাথ অ্যাটমস রয়েছে। কোনো অ্যাটম থেকে যখন ডিসইন্টিগ্রেশন হচ্ছে, থ্যালিয়ামটা এই স্টেটে প্রডিউসড হচ্ছে, তার জন্য আলফা পার্টিকেলের একরকম এনার্জি। অন্য আরেকটা অ্যাটম, আরেকটা বিসমাথ অ্যাটম ডিকে করে এই স্টেটে প্রডিউসড হয়েছে থ্যালিয়ামের, তার জন্য আরেকটা কাইনেটিক এনার্জি পাচ্ছি। কাজেই আমরা এরকম 1 গ্রাম স্যাম্পল নিয়েছি একটা পার্টিকুলার রেডিওঅ্যাক্টিভ এলিমেন্টের, এইখান থেকে যে আলফা পার্টিকেল গুলো পাচ্ছি, তাদের কাইনেটিক এনার্জি যদি মাপতে থাকি, দেখবো যে কাইনেটিক এনার্জি গুলো ডিসক্রিট। আলফা পার্টিকেলের কাইনেটিক এনার্জি গুলোর মধ্যে ডিসক্রিটনেস রয়েছে। এটাকে বলা হয় ফাইন স্ট্রাকচার অফ আলফা স্পেকট্রাম। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার, ঠিক আছে। আর কোনো কোয়েশ্চেন? এটা থেকে কিন্তু জেনারেলি কোয়েশ্চেন থাকে, আমি একটু অবাকই হচ্ছি যে তোমাদের কোয়েশ্চেন নেই কোনো। হ্যালো হ্যালো, okay, so let's proceed. Next topic is range of alpha particles. Alpha particle range বলতে কি বোঝায়? একদম প্রথমেই যখন স্লাইডে আমরা ডিসকাস করছিলাম যে রাদারফোর্ড দেখেছিলেন ইউরেনিয়াম থেকে মেইনলি দুটো রে এমিট করে, তাদের মধ্যে একটা পেনিট্রেশন পসিবিলিটি, পেনিট্রেশন পাওয়ারটা খুব কম, যেটাকে তিনি আলফা পার্টিকেল নাম দিয়েছিলেন। আরেকটা হচ্ছে বিটা পার্টিকেল, যার পেনিট্রেশন পাওয়ারটা রিলেটিভলি হাই। তো এই পেনিট্রেশন বা রেঞ্জ বলতে কি বোঝায় সেটা দেখো।
রেঞ্জ বলতে বোঝায় যে কোনো একটা স্যাম্পেলের মধ্যে দিয়ে যখন আলফা পার্টিকেল গুলো যাচ্ছে, ইট কোলাইডস উইথ দি মলিকিউলস অফ দি স্যাম্পল। ধরো গ্যাসের মধ্যে দিয়ে আলফা পার্টিকেলকে পাঠানো হচ্ছে, একটা গ্যাসিয়াস স্যাম্পেলের মধ্যে দিয়ে আলফা পার্টিকেলকে পাঠানো হচ্ছে। যত এই স্যাম্পেলটার মধ্যে দিয়ে আলফা পার্টিকেলটা যাচ্ছে, গ্যাসিয়াস মলিকিউল গুলোর সাথে এটা কোলাইড করছে, কলিশনের জন্য এনার্জি ট্রান্সফার হচ্ছে। আলফা পার্টিকেলটা তো হাই এনার্জি পার্টিকেল, রেডিওঅ্যাক্টিভ ডিসইন্টিগ্রেশনের ফলে যে আলফা পার্টিকেলটা তৈরি হয়েছে সেটা একটা হাই এনার্জি পার্টিকেল। As it passes through a gas, it collides with the molecules, and on collision, it transfers the energy. এই এনার্জি ট্রান্সফারটা যদি সাফিসিয়েন্ট হয়, ইট ক্যান আয়োনাইজ দি গ্যাস মলিকিউল। ইনফ্যাক্ট মলিকিউল গুলো যদি মানে গ্যাস মলিকিউল না হয়ে সলিড বা লিকুইডও হতে পারতো, কোন একটা মিডিয়ামের মধ্যে দিয়ে যখন তাহলে আলফা পার্টিকেল যায়, ইট আয়োনাইজেস দি অ্যাটমস অর মলিকিউলস। কতক্ষণ পর্যন্ত আয়োনাইজ করতে করতে যাবে, যতক্ষণ না এর এনার্জিটা অলমোস্ট জিরো হয়ে যাচ্ছে। সেটাই বলা হচ্ছে, ইন পাসিং থ্রু দি ম্যাটার দি আলফা পার্টিকেলস আয়োনাইজ and thus lose energy in many steps until their energy reduces to zero. The distance to this point is called the range of the alpha particle. যে জায়গা থেকে শুরু করেছিলাম আর যেখানে গিয়ে আলফা পার্টিকেলের এনার্জিটা অলমোস্ট জিরো হয়ে গেল, এই ডিস্টেন্সটা কি রেঞ্জ বলা হয়। রেঞ্জটা তাহলে কোন কোন জিনিসের উপর ডিপেন্ড করা উচিত? ইট শুড ডিপেন্ড অন দি ইনিশিয়াল এনার্জি অফ দি আলফা পার্টিকেলস। হায়ার দি ইনিশিয়াল এনার্জি অফ দি আলফা পার্টিকেল, হায়ার ইজ দি রেঞ্জ। It should be dependent on ionization potential of the medium through which it is passing. যদি মিডিয়ামটার আয়নাইজেশন পটেনশিয়ালটা কম হয়, তাহলে আরো এফেক্টিভ আয়নাইজেশন হবে, এটা আরো বেশি দূর পর্যন্ত যেতে পারবে। ওকে, next it is also dependent on collision probability of alpha particles with atoms or molecules of the medium. যদি কলিশন প্রবাবিলিটিটা বেশি হয়, মিডিয়ামের মধ্যে দিয়ে আলফা পার্টিকেল যাচ্ছে, আলফা পার্টিকেল গুলো মিডিয়ামের অ্যাটম মলিকিউলের সাথে কোলাইড করছে, যদি কলিশন প্রবাবিলিটিটা বেশি হয়, ন্যাচারালি এনার্জি ট্রান্সফারটা বেশি হবে, এনার্জি ট্রান্সফারটা ফাস্ট হবে, তাড়াতাড়ি হবে। রেঞ্জ অফ দি আলফা পার্টিকেল ইন দ্যাট কেস উইল বি রিডিউসড। তাহলে এই রেঞ্জটা তিনটে প্যারামিটারের উপরে ডিপেন্ড করে। নাম্বার 1, ইনিশিয়াল এনার্জি অফ দি আলফা পার্টিকেলস, আয়নাইজেশন পটেনশিয়াল অফ দি মিডিয়াম, and collision probability of alpha particles with atoms or molecules of the medium. The collision probability is controlled by external parameter. Collision probability is dependent on pressure of the system. It is dependent on temperature, density of the media. এটাই how to measure this range. রেঞ্জটাকে মেজার করা হয় in the unit of length। হ্যাঁ, কতটা ডিসটেন্স যাবে সেটাই বলছি। কাজে it is measured in the unit of length, centimeter or meter. For alpha particles with kinetic energy few mega electron volt, r is few millimeter in solids. আমরা আগে দেখেছি যে আলফা পার্টিকেল গুলোর কাইনেটিক এনার্জিটা is of the order of 3457 মেগা ইলেকট্রন ভোল্ট। তাতে করে এই সলিডের মধ্যে আলফা পার্টিকেলের রেঞ্জটা হয় মিলিমিটার, হ্যাঁ, ফিউ মিলিমিটার। বুঝতে পারছো, সেই জন্যই এর পেনিট্রেশন পসিবিলিটিটা খুব কম বলছিলাম। লিকুইডের ক্ষেত্রেও এটা অফ দি অর্ডার অফ ফিউ মিলিমিটার, বাট ইন গ্যাস ইট ইজ few centimeter. R can also be expressed in the unit of mass of the substance traversed. কোন একটা সাবস্টেন্সের মধ্যে দিয়ে কতটা মাস ট্রাভার্স করছে সেইটার টার্মেও আর তাকে মেজার করা হয়। দেখো এখানে ছবিটা দিয়ে বোঝানো যেতে পারে। ধরো কোন একটা মিডিয়াম এখানে রয়েছে, যে মিডিয়ামটার ডেনসিটিটা হচ্ছে সাম রো। এখানে আর ডিস্টেন্স আলফা পার্টিকেলটা যেতে পারে, ধরো আরটা হচ্ছে রেঞ্জ অফ দি আলফা পার্টিকেল। আমরা এখানে একটা ইউনিট ক্রস সেকশনের সিলিন্ডার কথা কনসিডার করছি, সেই সিলিন্ডারটার রেঞ্জটা হচ্ছে আর এর সাথে সমান। ইউনিট এরিয়া, রেঞ্জটা আর, তাহলে ভলিউমটা কত? 1 ইন্টু আর, এটাই ভলিউম। কতটুকু মাস রয়েছে? মাস আছে আর ইন্টু রো। এই রেঞ্জটাকে আর হিসাবে না এক্সপ্রেস করে আর ইন্টু রো এইরকম ভাবেও এক্সপ্রেস করা যেতে পারে। হ্যাঁ, the amount of mass contained within a cylinder of unit cross-sectional area and length equal to the range of the alpha particles is r into rho, where rho is the density of the material. Alternatively, r can be measured in the unit of mass per unit area. r into rho এইটাকে ডাইমেনশনালি স্টাডি করে দেখো এটা কেমন হবে। rটা কি সেন্টিমিটার বা মিটার, আর রোটা হচ্ছে কেজি বা গ্রাম পার মিটার কিউব বা পার সেন্টিমিটার কিউব। ন্যাচারালি আর এর ইউনিটটা অল্টারনেটিভলি আমরা রেঞ্জের ইউনিটটা অল্টারনেটিভলি গ্রাম পার সেন্টিমিটার স্কয়ার বা কেজি পার মিটার স্কয়ার এরকম ভাবে বলতে পারি। ওকে, রেঞ্জ নিয়ে কোনো কোশ্চেন? রেঞ্জ নিয়ে কোনো কোশ্চেন আছে? না, আমার কথা হচ্ছে কালকে তুই
এত অনলাইন হচ্ছেনি কেন, মানে হোয়াটসঅ্যাপে কোনো মেসেজিং নেই, আমি দেখে অবাক হয়ে গেলাম। কি কি আবার কার সাথে কথা বলছে? ক্রস কানেকশন হচ্ছে নাকি? হ্যালো, ওকে, তো এই রেঞ্জটাকে মেজার করা যেতে স্যার, পারে। হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে গ্যাসের ক্ষেত্রে পেনিট্রেশন পাওয়ারটা বেশি, কারণ কি গ্যাসের ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনটা কম। না, গ্যাসের ক্ষেত্রে কেন বলো? খুব সিম্পল জিনিসটা, আইডিয়াটা খুব সহজ। এই যে বললাম রেঞ্জটা কোন কোন জিনিসের উপরে ডিপেন্ড করে, বললাম না? কলিশন প্রবাবিলিটি, গ্যাসের ক্ষেত্রে ন্যাচারালি কলিশন প্রবাবিলিটিটা অনেক কম। গ্যাসের ক্ষেত্রে কলিশন প্রবাবিলিটিটা অনেক কম, মলিকিউল গুলো তো দূরে দূরে রয়েছে, কাজেই কলিশন প্রবাবিলিটিটা অনেক কম। অন দি আদার হ্যান্ড, একটা সলিড মিডিয়ামের মধ্যে দিয়ে যদি আলফা পার্টিকেল যায়, তাহলে কি কলিশন প্রবাবিলিটি অনেক বেশি। কলিশন প্রবাবিলিটি বেশি হওয়ার অর্থ কি? কলিশনটা অনেক তাড়াতাড়ি হচ্ছে, হ্যাঁ, কলিশনটা বেশি সংখ্যায় হচ্ছে একটা সার্টেন ডিস্টেন্সে। কাজে আলফা পার্টিকেলটা খুব তাড়াতাড়ি এনার্জিটাকে লুজ করে ফেলছে। এটাই ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ওকে, তো হাউ টু মেজার দি রেঞ্জ? রেঞ্জটাকে মেজার করার উপায় হচ্ছে এরকম ধরনের একটা স্কিম। ধরো তোমার এখানে একটা সোর্স রয়েছে, যে সোর্সটা এমিটস মনোক্রোম্যাটিক রেডিয়েশন। এই মানে মনোক্রোম্যাটিক মানে মনো এনার্জেটিক রেডিয়েশন আর কি। এখান থেকে ধরো একটা গিভেন এনার্জির আলফা পার্টিকেল এমিটেড হচ্ছে। এবার এখানে আমরা একটা ফটো মাল্টিপ্লায়ার টিউব রেখেছি, যার উপরে তোমার ফসফর কোটিং থাকে আর কি। অর্থাৎ এখানে যদি আলফা পার্টিকেল গিয়ে হিট করে, তাহলে এটা জ্বলে উঠবে আর কি। আমরা এরকম ভাবে জ্বলে উঠবে, বা তোমার এখান থেকে ইলেকট্রন এমিশন হবে। সেই ইলেকট্রন গুলো ফার্দার অ্যাম্প্লিফাইড হবে হয়ে আমরা কারেন্টকে মেজার করতে পারি। কাজেই এখানে যত বেশি কারেন্ট পাবো, সেটা কি বোঝাবে? ইন্টেন্সিটিটা বেশি, তত বেশি সংখ্যক আলফা পার্টিকেল এখানে হিট করছে। আমরা এরকম ভাবে ইন্টেন্সিটি ভার্সাস ডিস্টেন্স একটা প্লট করতে পারি। এই ফটো মাল্টিপ্লায়ার টিউবটাকে একদম সোর্সের কাছ থেকে নিয়ে দূরে 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 সরাতে থাকলাম, এবং কারেন্ট বা ইন্টেন্সিটিটা কত সেটাকে মেজার করতে থাকলাম। যদি দেখবো যে একটা সার্টেন ডিস্টেন্স পর্যন্ত ইন্টেন্সিটিটা একই রকম আছে, তারপর থেকে ইন্টেন্সিটিটা ফল করতে থাকছে। অ্যাকর্ডিংলি আমরা মিন রেঞ্জ ডিফাইন করতে পারি বা এক্সট্রাপোলেটেড রেঞ্জ ডিফাইন করতে পারি। এখানে যে বি পয়েন্টটাকে দেখানো হয়েছে, সেই বি পয়েন্টটাকে বলা হয় মিন রেঞ্জ। সি যে পয়েন্টটা দেখানো হয়েছে, সি পয়েন্টটাকে এক্সট্রাপোলেটেড রেঞ্জ বলা হয়। সিডিটাকে বলা হয় স্ট্র্যাগলিং অফ রেঞ্জ। এটা বেসিক্যালি একটা স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন। তার কারণ বিভিন্ন আলফা পার্টিকেল বিভিন্ন সংখ্যক কলিশন সাফার করছে। It arises due to statistical nature of interaction. Number of collisions required to bring a radiation particle to rest within the medium will vary slightly for each particle. Some may travel further as long less collision undergo as less collisions than others. একটা স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন রয়েছে, কিছু আলফা পার্টিকেল একটা সার্টেন ডিস্টেন্সে বেশি সংখ্যক কলিশন সাফার করছে, আবার কিছু আলফা পার্টিকেল রয়েছে ওই একই ডিস্টেন্সে তারা কম সংখ্যক কলিশন সাফার করছে। যারা বেশি সংখ্যক কলিশন সাফার করেছে তারা আর বেশি দূর ট্রাভেল করতে পারবে না। অন দি আদার হ্যান্ড, যারা কম সংখ্যক কলিশন সাফার করেছে তারা আরো বেশি দূর যাবে। এতে করে একটা স্ট্যাটিস্টিক্যাল ডেভিয়েশন আসে। হ্যাঁ, এটা কি স্ট্র্যাগলিং অফ রেঞ্জ বলা হয়। এই গ্রাফে যে সিডি পার্টটাকে দেখানো হয়েছে, সিডিটাকে স্ট্র্যাগলিং অফ রেঞ্জ বলা হয়। এখানে একটা ডেটা দেওয়া রয়েছে, দেখতে পারো। পোলোনিয়াম 210 এই আইসোটোপটা থেকে যে আলফা পার্টিকেলটা এমিট করে, তার কাইনেটিক এনার্জিটা অ্যারাউন্ড 5.3 মেগা ইলেকট্রন ভোল্ট। এয়ারে নর্মাল টেম্পারেচার প্রেসারে এনটিপিতে এয়ারে এর মিন রেঞ্জ হচ্ছে 9.842 সেন্টিমিটার, আর এক্সট্রাপোলেটেড রেঞ্জটা অলমোস্ট এর কাছাকাছি কিন্তু একটু বেশি, ভ্যালুটা হচ্ছে 3.897 সেন্টিমিটার। এটাই আর কি। হ্যাঁ, এখান পর্যন্তই থাক। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা বলো। হ্যাঁ, কোনো কোয়েশ্চেন থাকলে বলো। স্যার, হ্যাঁ বলো। স্যার এক্সট্রাপোলেটেড রেঞ্জ, ওটা সিগনিফিকেন্সটা কি? মানে ওটা কি জন্য মানে করা হচ্ছে? এই করা হচ্ছে না, এটা এক্সপেরিমেন্টাল ডেটা। আমরা যদি ফটো মাল্টিপ্লায়ার টিউবটাকে একদম সোর্সের কাছ থেকে দূরে সরাতে থাকি, দেখতে পাবো ইন্টেন্সিটিটা এরকম ভাবে ভ্যারি করছে। এই সিডি যে পার্টটা, সিডি পার্টটা দেখতে পাচ্ছ একটা নন লিনিয়ার বিহেভিয়ার রয়েছে, এটা কি স্ট্র্যাগলিং অফ রেঞ্জ বলা হয়।
যেটা এক্সপ্লেন করলাম আমি, যে তোমার সমস্ত আলফা পার্টিকেল তো সমান সংখ্যক কলিশন সাফার করছে না। ধরো 1 মিলিমিটার ডিস্টেন্স গেছে, এখানে তোমার কিছু আলফা পার্টিকেল 1000টা কলিশন সাফার করেছে, কিছু আলফা পার্টিকেল 500 কলিশন সাফার করেছে। যারা বেশি সংখ্যক কলিশন সাফার করেছে তারা তো আর বেশি দূর ট্রাভেল করতে পারবে না। অন দি আদার হ্যান্ড, যারা কম সংখ্যক কলিশন সাফার করেছে তারা কি আরো বেশি দূর যেতে পারবে। তো এই যে এক্সট্রাপোলেটেড পার্টটা, এই যে স্ট্যাক, এই যে রেঞ্জটা তোমার সেই জন্য আর সিডি পার্টটা এই জন্য, বিকজ অফ এ স্ট্যাটিস্টিক্যাল নেচার অফ ইন্টারাকশন। হ্যাঁ, একটা স্ট্যাটিস্টিক্যাল ডেভিয়েশন, সেই জন্য এই নেচারটা আসে। ঠিক আছে স্যার। স্যার হ্যাঁ হ্যাঁ বলো। স্যার ইন্টেন্সিটি তো ইন্টেন্সিটি একটা লেভেল পর্যন্ত তো সেম আছে তো। হ্যাঁ সেম আছে, তার কারণ কি, তোমার ধরো 1 মিলিমিটার পর্যন্ত সমস্ত আলফা পার্টিকেলই পৌঁছতে পারছে। 1 মিলিমিটার পর্যন্ত সমস্ত আলফা পার্টিকেল পৌঁছতে পারছে, তারপরে সংখ্যাটা কমছে কেন? তার কারণ বিভিন্ন জন বিভিন্ন রকম কলিশন সাফার করেছে। ব্যাপারটা হচ্ছে 1 মিলিমিটার পর্যন্ত ট্রাভেল করে সমস্ত আলফা পার্টিকেলের এনার্জিটা সাফিসিয়েন্টলি লস্ট হয়নি, দে ক্যান ট্রাভেল ফার্দার। সেই জন্যই এটা রয়েছে তোমার কনস্ট্যান্ট স্যাচুরেটেড পার্ট। হ্যাঁ, এই জন্যই এখানে তোমার মিন রেঞ্জ ক্যালকুলেট করা হয়েছে, এটাই কি মিন রেঞ্জ বলা হয়। বি পয়েন্টটা, এই যে বি পয়েন্টটা থেকে যদি পারপেন্ডিকুলার ড্র করো, এই যে পাথটা, এই পাথটা হচ্ছে মিন রেঞ্জ। আর সি থেকে যদি পারপেন্ডিকুলার ড্র করো, এই পাথটা তোমার এক্সট্রাপোলেটেড রেঞ্জ বলা। স্যার এই কার্ভটা কি পার্টিকুলার মিডিয়ামের জন্য? ডেফিনেটলি তোমার এয়ারের ক্ষেত্রে যা হবে নিশ্চয়ই ওয়াটারের ক্ষেত্রে তাই হবে না। এয়ারে নর্মাল টেম্পারেচার প্রেসারে যা হবে অন্য কন্ডিশনে তাই হবে না। বেসিক নেচারটা এইরকমই, কিন্তু ভ্যালুগুলো যদি বলো, ভ্যালুগুলো আলাদা হবে। বেসিক নেচারটা এইরকম, মানে তোমার এয়ারের ক্ষেত্রে ডিস্টেন্স যা, ওয়াটারের ক্ষেত্রে ডিস্টেন্স সেটা হবে না, কিন্তু বেসিক নেচারটা এইরকমই হবে। ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন? ঠিক আছে, তাহলে আমরা এখানেই রাখছি। হ্যাঁ, পরের দিনকে আবার